Hello and welcome everyone. This is Arabul Rahman. Welcome to the Way of Solution. Students, আজ আমরা 17ই এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। সো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আজকের ভিডিওটিতে, সকলে ভিডিওটিতে একটা করে লাইক করে ফেলো এবং প্রতিদিন আমাদের এরকম কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক ক্লাস বা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো আমরা আজকের 17ই এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব, আর সাথে সাথে অবশ্যই জিকে প্রশ্ন উত্তরও চর্চা হবে। চাকরির পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান TWS একাডেমি অ্যাপ, সেটাকে ডাউনলোড করতে ভুলো না। অবশ্যই সকলে ডাউনলোড করো এবং আমাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো। চলো আমি শুরু করি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের ক্ষেত্রে? আমরা আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স করছি এবং আজকের দিন অর্থাৎ 17ই এপ্রিল প্রতি বছরে পালন করা হয়ে থাকে বিশ্ব হিমোফিলিয়া দিবস। দেখো, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে ইজ এ গ্লোবাল হেলথ কেয়ার ইভেন্ট। এটা একটা বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতন দিবস এবং এটা সেলিব্রেটেড অন দ্য 17th of April এভরি ইয়ার। প্রতি বছর 17ই এপ্রিল এটাকে পালন করা হয়। হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ আমরা বলতে পারি ডিয়ার স্টুডেন্টস এটা একটা বংশগত রোগের মধ্যে পড়ে। সো একটু হিমোফিলিয়া রোগ সম্পর্কে ডিটেলস দেখা যাক। হিমোফিলিয়া রোগটা কেমন রোগ? হিমোফিলিয়া রোগ যদি কারোর হয় তাহলে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের শরীরের বেশ কিছু বিশেষ কিছু প্রোটিন দরকার বা প্রোটিনের প্রয়োজন হয় আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য। এখন ডিয়ার স্টুডেন্টস তাদেরকে আমরা ক্লোটিং ফ্যাক্টর বলে থাকি বা তাদের ক্লোটিং ফ্যাক্টর বলা হয় সেই প্রোটিনগুলোকে। হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে এই ফ্যাক্টরগুলোর অভাব থাকে, তাদের দিয়ে এগুলো উৎপাদন হয় না বা থাকে না। এটি মূলত একটি এক্স লিঙ্ক রিসেসিভ, অর্থাৎ এটা এক্স ক্রোমোজোম বাহিত একটা রোগ এবং অর্থাৎ এই রোগের জিন এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। এই কারণে পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয় এবং মহিলারা সাধারণত এই রোগের বাহক বা ক্যারিয়ার হয়। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এটা সাধারণত আমাদের এক জোড়া করে সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে XY হয় আর মহিলাদের ক্ষেত্রে XX হয়ে থাকে। তো সাধারণত কি হয়, এই রোগটা পুরুষদের আমরা দেখতে পাই। হ্যাঁ, এর ভিতরে পুরুষদের দেখতে পাওয়া যায়। এটি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। হিমোফিলিয়া এ, এটি সবচেয়ে সাধারণ, এতে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 8 এর অভাব থাকে। এবং হিমোফিলিয়া বি, একে ক্রিসমাস ডিজিজও বলা হয়, এতে ফ্যাক্টর 9 এর অভাব থাকে। তাহলে আমরা ক্রিসমাস ডিজিজ কাকে বলছি? ক্রিসমাস ডিজিজ বলছি আমরা হিমোফিলিয়া বি কে। অলরাইট, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। সম্প্রতি আমাদের 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে শ্রী গুরু ভৈরবৈক মন্দিরের উদ্বোধন করেছেন? সম্প্রতি এটা উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। সেটি কোথায় তিনি উদ্বোধন করেছেন? আমাদের 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কর্ণাটক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে উদ্বোধন করেছেন। পিএম on Karnataka visit to inaugurate Sri Guru Vairavaika মন্দিরা বা মন্দির, এটা তিনি স্টুডেন্ট সম্প্রতিকালে উদ্বোধন করেছেন এবং এটা কর্ণাটকের মান্ডা বলে একটা জেলা আছে, সেই মান্ডা জেলাতে অবস্থিত আছে। কোথায় অবস্থিত? মান্ডা জেলায় এটাকে রিসেন্টলি উদ্বোধন করা হলো। নেক্সট প্রশ্নটা দেখি তো। এরপরে 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় সংস্থা প্রথমবার গম ও ধানের পণ্যের জন্য গ্লোবাল FSA 3.0 সিলভার বেঞ্চমার্ক পেয়েছে? গ্লোবাল FSA 3.0 সিলভার বেঞ্চমার্ক পেয়েছে কোন ভারতীয় সংস্থা? সেটি হচ্ছে ITC লিমিটেড। ITC is the first company in the India to receive the global FSA. FSA means হচ্ছে Farm Sustainability Assessment 3.0 Silver Benchmark in Wheat and Paddy, অর্থাৎ ধান এবং গমের ক্ষেত্রে সিলভার বেঞ্চমার্ক পেয়েছে। তোমার হচ্ছে গ্লোবাল FSA 3.0 সিলভার বেঞ্চমার্ক পেয়েছে সম্প্রতিকালে ITC কোম্পানিটা, তাই তো? আচ্ছা, এই যে ফার্মার সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট বা FSA এর কথা বলা হচ্ছে, এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে খামারের স্থায়িত্ব মূল্যায়ন।
এটি হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক এই তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে খামারের সামগ্রিক কর্মক্ষমতা যাচাই করে। এটি সম্পদের অপচয় কমিয়ে নিরাপদ ও টেকসই উপায়ে দীর্ঘমেয়াদী উৎপাদন নিশ্চিত করতে সাহায্য করে থাকে। তাহলে মাথায় ঢুকেছে তোমাদের? এরপরের প্রশ্নতে আমরা আসি। এটা 2026 সালে ফিডে, দাবার গভর্নিং বডি আমরা জানি ফিডে, তো সেই ফিডে বা দাবার উমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জয়ী ভারতীয় নাম কি? সম্প্রতি যিনি ফিডে উইমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জয়লাভ করেছেন তিনি হলেন বৈশালী রমেশ বাবু, যাকে আমরা সংক্ষেপে আর বৈশালীও বলে থাকি। ইন্ডিয়াস গ্র্যান্ড মাস্টার, তিনি ভারতের একজন মহিলা গ্র্যান্ড মাস্টার। আর বৈশালী ওন দা ফিডে ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 ইন সাইপ্রাস। তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে সাইপ্রাস বলে একটা দেশে। সাইপ্রাস দেশটা কোথায় আছে? এটা অবস্থিত আছে ভূমধ্য সাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ দেশ। এই সাইপ্রাস দেশটাতে রিসেন্টলি এটা অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন, আমাদের 5 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন সরকারি ব্যাংক রিলায়েন্স জিওর সাথে যৌথভাবে বব ওয়ার্ল্ড লাইট অ্যাপটি চালু করেছে? বব ওয়ার্ল্ড লাইট, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ব্যাংক অফ বরোদা। বব মানেই আমি বলেছি ব্যাংক অফ বরোদা, BOB। ব্যাংক অফ বরোদা সম্প্রতিকালে কি করেছে? হ্যাজ পার্টনার্ড উইথ ইন্ডিয়ান অপারেটর রিলায়েন্স জিও টু লঞ্চ দা বব ওয়ার্ল্ড লাইট মোবাইল ব্যাংকিং অ্যাপ। তাহলে এটা একটা কেমন অ্যাপ? এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাপ, যেটা জিওর সাথে তারা পার্টনারশিপ করে সম্প্রতি লঞ্চ করেছে। এরপরে আমাদের 6 নম্বর প্রশ্ন। ইনফোসিস কাকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? আইটি কোম্পানি আমরা সকলেই জানি ইনফোসিস। তো এই যে আইটি কোম্পানি ইনফোসিস, তারা সম্প্রতি একজনকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। কাকে নিযুক্ত করেছে তারা? সঠিক উত্তর হচ্ছে কার্লোস আলকারাজকে। দেখো, কার্লোস আলকারাজ আমরা জানি সকলে তিনি একজন টেনিস তারকা। এই বছর 2026 সালে তিনি অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে। সেই কার্লোস আলকারাজ, তাকে রিসেন্টলি ইনফোসিস কি করেছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার নামটা অ্যানাউন্স করেছে। এর পরবর্তী প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে কেন্দ্র সরকার কোন স্থানে টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য 66 হেক্টর জমিকে SEZ হিসাবে ঘোষণা করেছে? SEZ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, SEZ বলা হয় এটাকে। অর্থাৎ একটা SEZ অঞ্চলে যদি কোনো কোম্পানি থাকে, সেই অঞ্চলে ওই কোম্পানিকে বিশেষ অর্থনৈতিক ছাড় দেওয়া হয়ে থাকে বা তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়। স্পেশাল ইকোনমিক জোন মানে হচ্ছে কি বিশেষ একটা অর্থনৈতিক জোন বা বিশেষ একটা অর্থনৈতিক অঞ্চল। ভারতবর্ষের প্রথম SEZ অঞ্চল হচ্ছে কান্ডালা বন্দর। ভারতবর্ষের এখন বর্তমানে বিভিন্ন বন্দর অঞ্চলকে SEZ এর মধ্যে ফেলা হয়, স্পেশাল ইকোনমিক জোন। এই অঞ্চলগুলোর বেশ কিছু স্পেশাল ইকোনমিক ফায়দা আছে। তো এখানে সম্প্রতিকালে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হয়েছে কোথায়? ধোলেরা বলে একটা জায়গাতে। অলরাইট, দেখো, দ্য ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের কেন্দ্রীয় যে শিল্প ও বাণিজ্য মন্ত্রক আছে, হ্যাজ অফিসিয়ালি নোটিফাইড এ স্পেশাল ইকোনমিক জোন। তারা আনুষ্ঠানিকভাবে একটা স্টুডেন্টস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিসের জন্য? স্পেশাল ইকোনমিক জোনের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে ফর টাটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড। তো টাটার এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কোম্পানি আছে সেমিকন্ডাক্টর কোম্পানি, তার জন্য তারা রিসেন্টলি এটা ঘোষণা করেছে ইন ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজন। তো ধোলেরা বলে যে একটা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজন, যে বিশেষ একটা বিনিয়োগকারী অঞ্চল আছে সেখানে, এবং এটা কোথায় অবস্থিত আছে? এটা গুজরাটে অবস্থিত আছে। তাহলে ধোলেরা গুজরাটে সম্প্রতি এই অঞ্চলটাকে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হলো। এর পরবর্তী প্রশ্ন এটা পাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্ন। 2025-26 অর্থবর্ষ, অর্থাৎ লাস্ট যে আমাদের অর্থবর্ষটা ছিল, সেই অর্থবর্ষে ভারতের মোট রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট, পণ্য ও পরিষেবা দুটো মিলিয়েই, বুঝেছো, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুটো মিলিয়েই কতটা আমাদের ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড করা হয়েছে? কত বিলিয়ন ডলারে আমাদের ভারতের রপ্তানি পৌঁছেছে বলো? সম্প্রতি এটা ঘোষণা করা হয়েছে যে 2025-26 অর্থবর্ষে ভারতের মোট রপ্তানি ইনক্লুডিং পণ্য ও পরিষেবা দুটোর টোটাল রপ্তানি আমাদের ভারতের পৌঁছেছে
860 বিলিয়ন ডলারে, 860 বিলিয়ন ডলারে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার পীযূষ গোয়েল, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, যিনি আমাদের ভারতবর্ষের ডিয়ার স্টুডেন্টস একজন শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দায়িত্বে বর্তমানে আছেন, এবং তিনি বলেছেন ইন্ডিয়া অ্যাচিভস রেকর্ডস $860 বিলিয়ন এক্সপোর্ট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। এই রেকর্ডটা 2013-14 ফাইন্যান্সিয়াল ইয়ারের তুলনায় কতটা গ্রোথ জানো, কতটা এখানে বৃদ্ধি পেয়েছে? সেটা হচ্ছে প্রায় 84.5% আমাদের ভারতবর্ষের এক্সপোর্টটা বৃদ্ধি পেয়েছে 2013-14 অর্থবর্ষের তুলনায়। এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ। এবারে চলো আমরা আজকের জিকে প্রশ্ন দেখব। যারা জিকে প্রশ্নের জন্য আমার জন্য ওয়েট করে থাকো তাদের সকলকে বলবো জিকে প্রশ্নগুলো প্রতিদিন দেখতে থাকো। দুর্দান্ত জিকে আমি ইম্পর্টেন্টলি বিশেষ করে সমস্ত পরীক্ষার জন্য জিকেগুলোকে সাজাই, যাতে সমস্ত পরীক্ষা এটার ভিতর থেকে কভার হয়। এসএসসি, রেল, ইনক্লুডিং আমাদের পিএসসির পরীক্ষা, ডব্লিউপি, কেপি সবকিছুই যেন কভার করতে পারি, সেই কারণে সব ধরনের কোশ্চেন্স রাখার চেষ্টা করি একটা ক্লাসের মধ্যে। তো অবশ্যই প্রতিদিনের ক্লাসটি দেখবে। আর আজকে আমরা জিকে প্রশ্নটা আমরা শুরু করছি। চলো দেখা যাক প্রথম জিকে কি আছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল কবে? অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর প্রথম সর্বভারতীয় ক্যাম্পেনিং ছিল বা সর্বভারতীয় আন্দোলন। তিনি সর্বভারতীয় 3টি আন্দোলন করেছিলেন। একটা হচ্ছে অসহযোগ আন্দোলন, এবং আরেকটা আইন অমান্য আন্দোলন, এবং লাস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এগুলো তার সর্বভারতীয় আন্দোলন, যেখানে স্বতঃস্ফূর্ত ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গা থেকেই মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো এই যে মহাত্মা গান্ধীর আন্দোলন, এই আন্দোলনটা অসহযোগ আন্দোলনটা শুরু হয় 1920-তে আর শেষ হয়েছিল 1922 সালে গিয়ে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। হারমাট্টান ডক্টর উইন্ড নামেও যা পরিচিত, বা ডক্টর উইন্ড বায়ু যা নামেও পরিচিত, এটি নিচের কোন মহাদেশে প্রবাহিত হয়? হারমাট্টান বায়ু বা হারমাট্টানকে আমরা কি বলছি? ডক্টর উইন্ড বলছি। তো এটি কোন মহাদেশে প্রবাহিত হয়ে থাকে? এটি আফ্রিকা মহাদেশে প্রবাহিত একটি বায়ু প্রবাহ। দেখো এটিকে কেন ডক্টর উইন্ড বা ডাক্তারের বায়ু বলা হয়? এটি আফ্রিকার কোন অঞ্চলে প্রবাহিত হয় জানো? এটি মনে রাখবে আফ্রিকার উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। উত্তর পশ্চিম অঞ্চলের বায়ুর মধ্যে পড়ে। তো এই বায়ুকে কেন ডক্টর উইন্ড বলা হচ্ছে? এই বায়ুটা গিনি উপকূলীয় অঞ্চলে, গিনি হচ্ছে আফ্রিকার একটা দেশ, সেই অঞ্চলে সাধারণত কি হয় জানো? সারা বছর আবহাওয়া অত্যন্ত আর্দ্র, গরম এবং অস্বস্তিকর থাকে, যা রোগের জীবাণুর জন্মাতে সাহায্য করে। কিন্তু হারমাট্টান বায়ু যখন এই অঞ্চলে প্রবেশ করে তখন এটি বাতাসে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে দেয়, আবহাওয়াকে শুষ্ক ও আরামদায়ক করে তোলে, এবং অস্বস্তিকর গরম থেকে মানুষকে মুক্তি দেয়। তাই এটাকে বলা হয় এটাকে ডক্টর উইন্ড। পট্টশিল্পের ঐতিহ্যকে আধুনিক চিত্রকলার রূপ দিয়েছিলেন কোন শিল্পী? পট্টচিত্র আমাদের পশ্চিমবঙ্গের একটি লোকচিত্রের মধ্যে পড়ে। এই চিত্রকলাকে যিনি আধুনিক চিত্রকলার রূপ দিয়েছিলেন তিনি হলেন যামিনী রায়। সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কি? সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, গত 2 দিন আগের ক্লাসেও আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? বিনিময় পদ্ধতি। দেখো তখন সবকিছুই বিনিময় পদ্ধতিতেই চলতো মোটামুটি। স্থানীয় পরিবহন ব্যবস্থা,
ইটের তৈরি বাড়ি নাকি প্রশাসনিক ব্যবস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো, বিশেষ করে মহেঞ্জোদারো বললে যে সাইটটা ছিল সেখানে আমরা ইটের বাড়ির নিদর্শন পেয়েছি। শুধু ইটের বাড়ি নয়, এখানে দুর্গ, সিটাডেল নির্মাণের কিন্তু আমরা নিদর্শন পেয়েছি, এখানে বাঁধ নির্মাণের নিদর্শন পেয়েছি, ড্রেনেজ সিস্টেম, উন্নত ড্রেনেজ সিস্টেমের নিদর্শন পেয়েছি, তারপরে আয়তকার একটা বৃহৎ স্নানাগার মানে গ্রেট বাথের কিন্তু আমরা একটা নিদর্শন পেয়েছি। প্রচুর নিদর্শন পাওয়া যায়, তো এটা হচ্ছে অপশন সি সঠিক উত্তর হবে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? আকাশে বজ্রপাতের সময় আমরা দেখব ওজোন গ্যাসের উৎপত্তি হয়। ওজনের সংকেত হচ্ছে O3, অর্থাৎ অক্সিজেন অণুটাই বজ্রপাতের কারণে O3 পরিণত হয়। এছাড়া আরেকটা গ্যাসের আমরা উৎপন্ন দেখতে পাবো, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটাও কিন্তু উৎপন্ন হয়ে থাকে এই তোমার হচ্ছে কি বলা হয় বজ্রপাতের সময়ে। ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ওজোন গ্যাস দুটোই উৎপন্ন হয়, বাট ওজোন গ্যাস খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় এটা থেকে। মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্টরিন কোন ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্ট প্রথম তুলে ধরেছিল? দেখো, বেসিক স্ট্রাকচার অর্থাৎ আমাদের ভারতের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেইটার উপরে একটা মামলা হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে বেসিক স্ট্রাকচার ডক্টরিন বা বেসিক স্ট্রাকচার একটা মামলা বলা হয়। এটা তুলে ধরা হয়েছিল ডিয়ার স্টুডেন্টস কেশবানন্দ ভারতী মামলা। এটা মূলত ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর উপরে বেস ছিল। আচ্ছা, কেশবানন্দ ভারতী মামলা কবে হয়েছিল? 1997 সালে, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলাটাকে প্রথম পেশ করা হয় বা মামলাটা রুজু হয়। অলরাইট, নেক্সট হচ্ছে এটা, লিভ অ্যাজ ইফ ইউ আর ইন ডাই টুমোরো, এই বিখ্যাত উক্তিটি কার? লিভ অ্যাজ ইফ ইউ আর টু ডাই টুমোরো মানে কি? মানে লিভ অ্যাজ ইফ ইউ আর মানে এমন ভাবে বাঁচো, টু ডাই টুমোরো এমন ভাবে বাঁচো যেন, এই কথাটা মাথায় রাখতে হবে, যেন আমার পরের দিনে আমি মারা যাব। ঠিক আছে, এটাই হচ্ছে এই যে উক্তি, এই বিখ্যাত উক্তিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী, এমন ভাবে বাঁচো যেন পরের দিনে মারা যাব। তো এই উক্তিটা মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তির মধ্যে পড়ে। এছাড়া তার বিখ্যাত আরো কিছু উক্তি আছে, অ্যান আই ফর অ্যান আই মেক হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, তারপরে আরেকটা হচ্ছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য আমরা দেখব উক্তির মধ্যে পড়ে। দেখো, কার্বোহাইড্রেটের হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? দেখো, কার্বোহাইড্রেট গ্লুকোজ একই বিষয়। তো কার্বোহাইড্রেট বা গ্লুকোজের যদি আমরা সংকেত দেখি, কি আছে? C6H12 তারপরে O6, তাই তো? তাহলে এখানে বলা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? হাইড্রোজেন কত আছে? 12টা। আচ্ছা, অক্সিজেন 6। তাহলে এই দুটোর অনুপাত কাটাকুটি করো, 2:1, অর্থাৎ 2:1 কোথায় পাচ্ছি? অপশন বিতে পাচ্ছি। 2:1 হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। অলরাইট, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, এই সংস্থার সদর দপ্তর আছে কোথায়? এটি সদর দপ্তর লন্ডনে অবস্থিত আছে, যুক্তরাজ্যের। চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? চাচাই ওয়াটারফল ভারতবর্ষের একটা। চাচাই জলপ্রপাত অবস্থিত আছে আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে, তাই তো? মধ্যপ্রদেশের কোন নদীর উপরে আছে জানো এটা? আচ্ছা, আজকে আমি আর কন্টিনিউ করতে পারছি না ক্লাসটা, হ্যাঁ, আমি পরের দিনে বাকি কোশ্চেন্স গুলো করিয়ে দেব। আজকে এতটুকুই থাকবে ক্লাসটা, বুঝেছো? চলো, এটা সঠিক উত্তর হচ্ছে বিহাদ নদীর উপরে। বিহাদ নদীর উপরে। আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা তোমরা করবে।
বাকি কোশ্চেন্সগুলো আমি পরের দিনে তোমাদের সাথে প্র্যাকটিস করব। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি, এটা তোমাদের একটা বাড়ির কাজ দেয়া রইলো। নেক্সট দিনের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা আমি বেশি কন্টিনিউ করতে পারছি না শারীরিক কারণবশত, তো ভালো থাকবে সকলে, টাটা বাই।